আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বাংলা বইয়ের অর্থাৎ অষ্টম শ্রেণীর জন্য যে সাহিত্যকণিকা বইটি রয়েছে সেই বইয়ের প্রথম গদ্য অতিথি স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অতিথি স্মৃতি আমরা গদ্যটি পড়ব। এখানে মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি যেই লেখাটি ছিল সেটাকে কিছুটা পরিমার্জন করে এখানে দেওয়া হয়েছে তোমাদের অষ্টম শ্রেণীতে। মূলত লেখক একসময় খুব অসুস্থ ছিলেন এবং সেই অসুস্থতার জন্য চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছিল একটু অন্য কোথাও ঘুরে আসতে, অন্য কোথাও থেকে মানে একটু বায়ু পরিবর্তন করে আসতে লেখক তাকে পরামর্শ দিয়েছিলেন। বায়ু পরিবর্তন বলতে এক স্থান থেকে অন্য স্থানে একটু ঘুরে আসা বা একটু থেকে আসা কিছুদিনের জন্য সেটা। তো আমরা সরাসরি চলে যাচ্ছি গদ্যে এবং লাইন টু লাইন আমরা একটু তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব। আর যারা যারা আরটিএইচে প্রথম আসলা, ঠিক আছে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। সো আমরা দেখি, চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। অর্থাৎ চিকিৎসক আদেশ করেছিলেন যে যান আপনি একটু ঘুরে আসেন, তাই তিনি বায়ু পরিবর্তনের জন্য একটু বেড়াইতে আসলেন। একটু মানে তিনি যেখানে থাকতেন তার থেকে একটু বাহিরে অন্য একটা এলাকায় বেড়াইতে আসলেন, অন্য একটা অঞ্চলে বেড়াইতে আসলেন। তো সে যেইখানে বেড়াইতে আসলেন, যেখানে উঠলেন সেটা কেমন ছিল? প্রাচীরে ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়ি ছিল সেটা, ঠিক আছে, বড় বাড়িতে থাকি আর কি। কেমন বাড়িতে সে উঠলেন? একদম প্রাচীরে ঘেরা, চারপাশে ওয়াল করা এবং বাগান আছে, ঠিক আছে, বাগান আছে, বাগানের মধ্যে একটা সুন্দর বাংলোর মতো আর কি। রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙ্গা গলা ভাঙ্গা একঘেয়ে সুরে ভজন শুরু করে। তোমরা রাত্রি 3টার দিকে আশেপাশে কেউ একজন গলা ভাঙ্গা সুরে ভজন শুরু করে, ঠিক আছে, ভক্তিমূলক গান আর কি। তো ঘুম ভেঙে যায় এবং দোর খুলে বারান্দায় এসে বসি এবং তার এই গলা ভাঙ্গা কণ্ঠ শুনে বা তার এই ভজন শুনে সবসময় লেখকের ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে। তারপরে দেখো ওই রাত্রি যখন শেষ হয়ে আসে, শুরুর দিকে যখন একটু মিটমিট করে আলো ফোটে তখন কি পাখিদের আনাগোনা শুরু হয়। শুরুতেই পাখিদের আনাগোনা তিনি দেখতাম। ওদের মধ্যে সবচেয়ে ভরে উঠতো দোয়েল। এইটা একটা প্রশ্ন আসে যে লেখকের আনাগোনা পাখিদের মধ্যে সবচেয়ে ভরে কে উঠতো? দোয়েল। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হতো। অর্থাৎ ওই যে আলো ফোটার আগেই, মানে একটু একটু আলো ফুটতেছে তার আগেই তাদের গান শুরু হয়ে যেত, দোয়েলের গান শুরু হয়ে যেত। তারপরে একটি দুটি করে আসতো বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, ঠিক আছে, পথের ধারের অর্শ অশ্বত্থ গাছের মাথায়। সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনায় অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেকেই চিনি। অর্থাৎ লেখক কাউকেই তেমন একটা দেখতে পাইতেন না এই পাখিগুলোর মধ্যে, কিন্তু ওই যে একে একে প্রতিদিন একইভাবে একই ধরনে এরা আসতো, ঠিক আছে, একজনের পর একজন আসতো, সেইটা শুনে বুঝে ফেলতো যে কখন কে আসতেছে, কার সিরিয়াল কখন। হলদে রঙের একজোড়া বেনেবৌ পাখি একটু দেরি করে আসতো। এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, 1 মার্কের জন্য আসবে, যে কোন পাখি একটু দেরি করে আসতো। তাহলে হলদে রঙের বেনেবৌ পাখি, একজোড়া বেনেবৌ পাখি। তো তারা কি করতো? প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা ডেকে যেত। অর্থাৎ প্রতিদিন এসে যে তারা ডাকতো, এটাকে বসে প্রতিদিন এসে তারা হাজিরা দিয়ে যাইতো যেন আমরা আসছি। কোথায় বসতো? ইউক্যালিপটাস গাছের সবচেয়ে চূড়ায়, ঠিক আছে, উঁচু ডালটায় আর কি বসতো। সো এইটাও একটা প্রশ্ন, ঠিক আছে, যে কোন গাছের ডালে তারা বসতো, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। অর্থাৎ এই পাখি দুইটা, একজোড়া পাখি দিন দুই এলো না। তখন লেখকের মনে হলো কেউ ধরলো না তো? এদেশে বেদের অভাব নেই, পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। বেদ কারা? যারা মূলত পাখি ধরে টরে বাজারে বিক্রি করে দেয়, তাদের অভাব নেই এই দেশে। মানে তিনি যে অঞ্চলে গেলেন সেখানে এই ধরনের মানুষের অভাব নেই। কিন্তু 3 দিন, মানে কিন্তু 3 দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকারের একটা ভাবনা গুছে গেল। অর্থাৎ তৃতীয় দিনের দিন তারা আবার ফেরত আসলো এবং এইটাতে লেখকের মনে প্রশান্তি জাগলো যে না, ফাইন, তারা আবার চলে এসেছে, তার মানে তারা হারায় নেই, কেউ ধরেও নিয়ে বিক্রি করে দেয়নি। এমন করে সকাল কাটে, ঠিক আছে। বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি। আর বিকালে তিনি কি করেন? গেটের বাইরে এসে মানে পথের ধারে বসে। নিজের সামর্থ্য নেই বেরোবার,
যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। যেহেতু লেখক অসুস্থ, তাই একটু হাঁটতে টাটতেও তিনি পারেন না, একটু ঘুরতে টুরতেও পারেন না, একটু এসে বসে বসে দেখেন। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে মানে পীড়িতদের মধ্যে, মধ্যবিত্ত যারা গৃহস্থর ঘর আছে পীড়িতদের মধ্যে, তাদের মধ্যে যারা রোগাক্রান্ত আছে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। তারা বেশিরভাগই মেয়ে ছিল। প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে। তার মানে প্রথমেই যেত হচ্ছে পা ফুলো ফুলো একদল মেয়ে, এটি একটা রোগ। বুঝতাম ওই রোগটা কি, দেখো ভেরি ভেরি রাসামি, অর্থাৎ তারা ভেরি ভেরি রোগে আক্রান্ত। তো তারা কি করতো, ওই মেয়েরা ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবুও দেখি কারো পায়ে আট করে মোজা পরা। কেউ বা দেখতাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরছে। আট করে কেন মোজা পরতো গরমের দিন? কারণ তাদের ওই যে পাটা যে ফোলা, এটা ঢাকার জন্য। সেটা পথে চলায় বিঘ্ন, তবুও কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল করে রাখতে চাইতো। অর্থাৎ কেউ একদম মনে করো যে দেখতাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরছে, বলতে কি একদম কাপড়টা মানে ছেঁচড়ায় ছেঁচড়ায় যাচ্ছে, একদম ঝাড়ু দিতে দিতে যাচ্ছে। তাও তারা কেন এটা পরতো? এটা তো তাদের চলাচলে বিঘ্ন ঘটাইতো। কারণ ওই যে কৌতূহলী লোকরা তাদের পায়ের দিকে তাকায় থাকতো, ফুলা পায়ের দিকে তাকায় থাকতো, এবং এই যে তাদের পাটা ফুলা বিকৃত, ঠিক আছে, এই পা এই বিকৃতিটা আড়াল করতে তারা মূলত চাইতো, এই জন্য তারা ঢেকে রাখতো আর কি। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটা দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত। কাকে দেখে সবচেয়ে বেশি দুঃখ হইতো লেখকের, এটাও একটা প্রশ্ন। সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু তিনটে ছোট ছোট ছেলে মেয়ে। অর্থাৎ এই মেয়েটা, দরিদ্র ঘরের মেয়েটার সঙ্গে আত্মীয় স্বজন কেউ নেই। দেহঘরে আসছে কিন্তু কেউ নাই, কি আছে বলতো? ওই দেখা গেছে যে আসলে তিনটা ছোট ছোট ছেলে মেয়ে আছে। বয়স বোধ করি 24-25 হবে ওই মেয়েটার, কিন্তু দেহ যেন শীর্ণ। মুখ তেমনই পাণ্ডুর, কোথাও যেন একটু এতটুকু রক্ত নেই, মানে একদম সাদা ফ্যাকাশে মুখ। শক্তি নেই নিজের দেহটাকে টানবার, তবুও সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে। যেহেতু নিজের মানে শক্তিই নাই নিজের দেহটাকে টানবে ওই মেয়েটা, কিন্তু তার কোলেও একটা বাচ্চা, ছোট বাচ্চাটা একদম, সে তো আর হাঁটতে পারবে না, অর্থাৎ ওই ছোট বাচ্চাটা তো আর হাঁটতে পারবে না। অথচ ফিরে আসবারও ঠাঁই নেই। ঠিক আছে, কি ক্লান্তি না মেয়েটির চোখের চাহনি। সেদিন সন্ধ্যায় তখনও দেরি আছে, দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি আহ, কর্তব্যটা কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুতপদে বাসায় ফিরছেন। সম্ভবত এরা বাদবেদিগ্রস্ত, সন্ধ্যার পূর্বে এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। অর্থাৎ ওই যে সে বসে আছে, দেখলেন যে সন্ধ্যার পরেই যারা বাদবেদিগ্রস্ত আছে, অসুস্থ আছে, তাদের আসলে ওই সন্ধ্যার পরে বাসায় ফেরত যাওয়াটাই সবচেয়ে উত্তম। তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই, আমিও একটু ঘুরে আসি। অর্থাৎ এদের দেখে সে ভাবলো যে আচ্ছা ঠিক আছে, আমিও যাই, সন্ধ্যার আগে আমিও চলে আসবো। সেদিন পথে পথে অনেক বেরোলাম। অর্থাৎ ওই লেখক আগে তো একটু বাইরে টাইরে যেতে পারতো না, ওই দিন একটু সাহস করে সে বাইরে গেল, একটু হাঁটলো। অন্ধকার হয়ে এলো, ভেবেছিলাম আমি একাকী, হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলছে। অর্থাৎ লেখক যখন চলাচল করতেছিলেন, যখন বাড়িতে ফিরতেছিলেন, তখন সে দেখলেন যে সে তো একাই আসলে রাস্তায়, আর সবাই তো অলরেডি ফেরত আসছে। তো তখন আবার তিনি দেখলেন যে না, সে একা না, পিছনে একটা কুকুর তার পিছু পিছু আসছে। তো কুকুরকে সে বলল, কিরে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে কুকুরকে একটু বললো আর কি, যে আমাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, ঠিক আছে। সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো, এবং কুকুরটা একটু মায়া করে দূরে দাঁড়িয়ে লেজটাকে নাড়তে থাকলো। দেখবা কুকুর মানে কুকুর একটা কুকুর আছে, যে একটা মানে জাতের কুকুর আছে যারা খুব অল্পতেই তোমার কাছে আসবে, তুমি একটু কথাবার্তা বললে তোমার দিকে তাকাবে আর লেজ নাড়িতে থাকবে, মানে ওর সম্মতি আছে, ওর মূলত তোমাকে ক্ষতি করবে না, বাট তোমার প্রতি ওর একটু আনুগত্য সৃষ্টি হয়েছে, ওইটা বুঝায় আর কি। বুঝলাম সে রাজি আছে। অর্থাৎ কুকুর তার ওই লেজ দাঁড়ানো দেখে লেখক বুঝতে পারলেন যে সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। কুকুরকে বলল। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। অর্থাৎ সে কুকুরটার দিকে এবার ভালো করে খেয়াল করে দেখলো যে কুকুরটার আসলে বয়স হয়েছে। যৌবন যখন ছিল কুকুরটার, খুব তরতাজা একটা কুকুর ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম। অর্থাৎ কুকুরের সাথে সে গল্প করতে করতে, বিভিন্ন কোশ্চেন করতে করতে সে ওই যে তার বাড়ি যেটা ছিল বাগানে ঘেরা, প্রাচীরে ঘেরা বাগানের মধ্যে যে বাড়ি, সেখানে এসে পৌঁছাইলো। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়। অর্থাৎ সে গেট খুলে দিয়ে ডাকলো যে ভেতরে আয়, আজ তুই আমার অতিথি, বললো যে আজকে তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো, কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না। যে না, এতক্ষণ রাস্তায় ছিল, ভরসা পাইছে, কিন্তু এখন আর সে ভরসা পাইল না।
কখন কি ঘটে তার সাথে। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো, আর আলোটা নিয়ে চাকর আসলো, বাড়ির চাকর আসলো, গেট বন্ধ করে দিতে চাইলো, বললাম না, খোলাই থাক, ও যদি আসে ওকে খেতে দিস। এবং চাকরকে লেখক বলল, যদি সে আসে, কুকুরটা আসে, তাহলে ওকে খেতে দিস। তো এই পর্যন্ত আর কি বোঝা গেল যে কুকুরের সাথে লেখকের একটা ভাব জমলো, ঠিক আছে। ঘন্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। এবং ঘন্টাখানেক পরে সে আবার ওই দারোয়ানের কাছে বলি বা চাকরের কাছে খোঁজ নিল যে এই কুকুরটা যে আসছিল আমার সাথে সাথে, সেটা কি আসছিল কিনা ভিতরে, তো বললো যে না। তো পরের দিন সকালে বাইরে, বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আছে আমার সেই কালকের অতিথি, অর্থাৎ কুকুরটা পরের দিন সকালে চলে আসলো। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, নেমন্তন্ন মানে দাওয়াত দিলাম, এলিনি কেন? জবাব সে মুখ পায়ে মুখ পানে চেয়ে তেমনই লেজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? অর্থাৎ কুকুরকে সে বললো, আজকে তুই খেয়ে যাবি, না খেয়ে যাবি না। প্রত্যুত্তরে মানে উত্তরে সে ঘন ঘন লেজ নাড়াতে লাগলো, মানে খুশি হয়ে ঘন ঘন লেজ নাড়াতে লাগলো। এর অর্থ বোধ হয় এই যে, সত্যি বলছো তো, আমাকে আজকে খাওয়াবে, আমি অতিথি তোমার। তো রাত্রে চাকর এসে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরে বারান্দার নিচে উঠানে বসে আছে। অর্থাৎ কি ঘটছে, কুকুরটা এত ভালোবাসা পেয়ে বেসিক্যালি আজকে বারান্দায় এসে বসে পড়ছে, ঠিক আছে। তো দেখো কি বলছে। তো বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। তো ওইখানে যারা ছিল তাদেরকে ডেকে বলে দিল যে ও আমার অতিথি, কুকুরটা অতিথি, সো আমার মেহমান, ওকে একটু খেতে টেতে দিও। পরের দিন খবর পেলাম অতিথি যায়নি। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্তে বসে আছে, অর্থাৎ অতিথি যায় নাই। অতিথির কাজ কি? অতিথির কাজ যে যখন আতিথ্য পাবে তখন স্বল্প সময়ে দেখা গেছে যে ব্যাগ ট্যাগ গুছায়া সুন্দর করে চলে যাওয়া। এটা কিন্তু আতিথ্যের মর্যাদা, ঠিক আছে। সো এই অতিথি কী করলো, খাবার দাবার খেয়ে সে আর যাচ্ছে না, সে একদম নিজের মনে করে থেকে পড়ছে। তো বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও, যাক আর না যাক, ওকে তোমরা খেতে দিও। আমি জানতাম প্রত্যহ খাবার তো, মানে কেন খেতে দিও, কারণ প্রত্যহ খাবার তো অনেক বাঁচে, এটা জানতো লেখক। প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না। কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি ছিল। কেন আপত্তি ছিল? খাবার পড়ে যায়, এটা কুকুর খাবে, এটা নিয়ে আবার কার আপত্তি? কিন্তু আপত্তি ছিল, প্রবলেম ছিল। কিসের প্রবলেম সেটা দেখি। আমাদের বাড়িতে খাবারের যে প্রবল অংশীদার ছিল এই বাগানের মালিনী, আমি জানতাম না। তাইলে বুঝতেই পারছো যে এই বাগান যারা মূলত দেখভাল করে, মালি, তার মালিনী, ঠিক আছে। সো তারা এই খাবার টাবার যেটি জুঠা পড়তো এটি নিয়ে যেত। তার বয়স কম, দেখতে ভালো, খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত, অর্থাৎ সে এগুলো খাইতো। চাকরদের দরদ তারপরেই বেশি, চাকরদের দরদ তারপরেই বেশি, অর্থাৎ চাকরদের যে দরদ তার উপর বেশি, ঠিক আছে। কারণ চাকর বাকররাও তাকেই বেশি মূল্যায়ন টুল্যায়ন করে, দরদ দেয়। একটা কুকুরের চেয়ে তো তাকেই বেশি খাওয়াবে, তাই না? কারণ সে তো সকলের প্রিয়। তো কুকুর খাওয়াবে না মানুষকে খাওয়াবে, মানুষকে খাওয়ায়। তো অতএব আমার অতিথি করে উপবাস। তাই যেহেতু ওই মালিনীর হক মালিনী খেয়ে ফেলে, মালিনী নিয়ে যায়, তাই এখন লেখকের যে অতিথি আছে সে উপবাস করে। বিকালে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগের থেকেই বসে আছে ধুলোয়। তো বিকালে যখন বের হবে তার আগেই দেখে যে অতিথি অর্থাৎ এই কুকুরটা গিয়ে বসে আছে। কি করলো, বেড়াতে বের হলে সে হয় পথের সঙ্গী, যখন লেখক বের হয় তখন সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবাতে লাগলো কেমন? সে জবাব দেয় লেজ নেড়ে, মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছিল। জানি না যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায়। অর্থাৎ তাকে ভিতরে ঢুকতে দেয় না, তাই ও এই লেখকের জন্য রাস্তায় মূলত কাটায়। তো আমার চাকরদেরও তাতে সাই ছিল। সো চাকররাও একটু সাইটাই দিত, ঠিক আছে। এতদিন আসলে লেখক একটু সুস্থ সামর্থ্য ছিল, একটু হাঁটতে টাটতে বের হইতে পারতো। এখন আবার হঠাৎ লেখকের কি হলো দেখি আমরা। হঠাৎ শরীরটা খারাপ হলো, দিন দুই নিচে নামতে পারলাম না। যেহেতু খারাপ হলো, দিন দুই নিচে নামতে পারলাম না। সো কি হয়েছে দেখো, দুপুরবেলা, দেখো কি হয়েছে দুপুরবেলা। সো দুপুরবেলা কী হয়েছে, দুপুরবেলা ঘরের বিছানায় শুয়ে ঘরের বিছানায় শুয়ে কী করলাম, ঘরের বিছানায় শুয়ে খবরের কাগজটা যেইমাত্র পড়া হয়ে গেল, জানালার মধ্যে বাইরে রৌদ্রোত্তপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের।
আর সহসা বলতে তখনই আর কি তখনই ওই কুকুরটার ছায়া পড়লো। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে। তখন সে দরজা দিয়ে মুখ বাড়িয়ে দেখে অতিথি আসলে তার মায়ায় উপরেই চলে আসছে সকল ভয় টয় এড়িয়ে। তো দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। লেখকের প্রতি এত ভালোবাসা জমলো, এত প্রেম জমলো। ভাবলাম কি যে ভাবলাম 2 দিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকে ও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়েই লেজ নাড়তে লাগলো। অর্থাৎ অতিথি খুব ভদ্র কিন্তু, হ্যাঁ। তো জিজ্ঞাসা করলাম যে খাওয়া হয়েছে তোর? তোর রে মানে তোর কি খাওয়া হয়েছে নাকি? তুই খাওয়াটা পাইছস কি না? কী খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ ও জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম, ওদের দৌড় খোলার শব্দই অতিথি ছুটে পালালো। যখনই চাকরদের ডাক দিল যে আসলে ওর কী হয়েছে, তখন সবাই দৌড়ে পারলো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটা আজ খেতে দিয়েছিস? আজ্ঞে না, মালির বউ ওরে তাড়িয়ে দিয়েছে যে। অর্থাৎ মালির বউ মালিনী কী করছে, ওরে পিঠায় তাড়াই দিচ্ছে আর কি, হ্যাঁ। পিঠায় হোক আর যাই হোক, একটু ভয় দেখায় তাড়িয়ে দিছে। আজ তো অনেক খাবার বেঁচেছিল, সে সব হলো কি? মালি বউ চেটে পুটে নিয়ে গেছে। অর্থাৎ মালি বউ যা ছিল একদম চেটে পুটে সব নিয়ে গেছে। সো আমার অতিথিকে ডেকে আনা হলো। এখন অতিথিকে ডেকে আনা হলো যে না, ওরে একটু তো আদর যত্ন করা লাগে। অতিথিকে তারা খুঁজে ডেকে আনলো, ডেকে আনা হলো। আবার সে বারান্দার নিচে উঠানের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল। মালির বউর ভয়টা তার গেছে। এখন আর মালির বউকে বলে দিছে, এই ওকে মারবি টারবি না, ঠিক আছে? তো বেলা যায়, বিকেলে হলে উপরের বারান্দায় থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে। অর্থাৎ যখন বেলা চলে গেছে, বিকাল হয়েছে, তখন ওই কুকুরটা দাঁড়িয়ে আছে আজকে বেড়াতে যাবে। বেড়াতে যাওয়ার সময় হলো যে। শরীর সরল না, দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়লো। শরীর সারলো না, সরি। তো শরীরটা সারলো না আর কি, ভালো হইলো না। তারপরে আসলে এতদিন তো আর দেওঘরে থাকা যায় না, বাসায় ফিরতে হয়। তাই সে দেওঘর থেকে বিদায় নেওয়ার সময় আসলো লেখকের। তবুও 1-2 দেরি করলাম নানা ছলে, কিন্তু দিন 2 দিনের মতো সে দেরি করলো নানা ছলে। আজ সকাল থেকে জিনিস বাদাবাদি শুরু হলো, দুপুরের ট্রেন। আজকে সে চলে যাবে। সকাল থেকে জিনিস বাদাবাদি শুরু হচ্ছে, আর দুপুরে হচ্ছে ট্রেন। গেটের বাইরে মানে সারে সারে গাড়ি এসে দাঁড়ালো, ঠিক আছে? সারি সারি গাড়ি এসে দাঁড়ালো। সারি সারি বলতে গাড়ি তাকে নিতে আসলো। মালপত্র বোঝাই দেওয়া চললো। অতিথি মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটাছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহই সবচেয়ে বেশি। অতিথি দেখলো যে তার যে বস, তার যেই মানে কর্তা, তার যেন কোনো কিছু খোয়া না যায়, চুরি টুরি যেন না যায়। একে একে গাড়িগুলো ছেড়ে দিল, আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূর নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। দেখছো কারবার, যে অতিথি সেখানে দৌড়ায় চলে আসছে। কতটা ভালোবাসা! কী রে, এখানেও এসেছিস? সে লেজ নেড়ে তার জবাব দিল। কি জানি তার মানে। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো। ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল সবাই। পেল না কেবল, সেও তো তুলে দিতে এসেছিল, বিদায় জানাতে আসছিল। কে পেল না? অতিথি পেল না। কুকুরকে তো আর বকশিস দেওয়া যায় না। সে আর কোনো টাকা পয়সা পেল না। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাবার সময় তার মধ্যেই দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে আমার অতিথি। অর্থাৎ কুকুরটা লেখকের দিকে চেয়ে আছে। ট্রেন ছেড়ে দিল, বাড়ি ফেরার যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। অর্থাৎ অতিথির জন্য একটু মায়া লাগলো, অনেকটাই মায়া লাগলো। তাই তার আসলে বাড়ি যেতে মন চাইলো না। ভাবলো যে অতিথিটা তো কষ্ট পাবে, আজকে খুঁজবে। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গেলে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢুকবার জো নেই। আজকে গিয়ে দেখবে যে লোহার গেট বন্ধ করে রাখছে, ঢুকার কোনো পথ নাই। পথে দাঁড়িয়ে 1-2 তার কাটবে। হয়তো সে চিন্তা করবে যে আমার মনিব চলে আসবে। হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে, অথবা ওই যে মধ্যাহ্নে যেভাবে সে উপরে গেছিলো, ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। হয়তো ওর যে তুচ্ছ জীব শহরে আর নাই, তবুও দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রাখলাম। সো ওকে নিয়ে আসলে লিখছে। আমরা অনেকে বলবো আর পাগল ছাগলের মতো কী করছে সে, দেখো তো লেখক একটা কুকুর নিয়ে সে ঘটনা লিখে দিচ্ছে, একটা কুকুর তার অতিথি, এটা নিয়েও তার লেখা লাগে। আসলে আসলে তা না, আসলে ওইটাই বললো যে ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নাই। তা আমি এটা লিখতেছি দেখে আমাকে আবার পাগল ছাগল মনে করেন না। আমি ওর কথা চিন্তা করি, ওর প্রতি যে আমার মায়া মহব্বত হয়েছে প্রাণীর প্রতি, সেটা চিন্তা করি আমি এটা লিখে গেলাম। সো এখানে আসলে এই পাঠের উদ্দেশ্যটা কি? আসলে এই গল্পের মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে।
কিসের প্রতি সহানুভূতিশীল হবে? প্রাণীর প্রতি। প্রাণীর প্রতি ভালোবাসা শিখবে। আর নতুন কোনো জায়গায় ভ্রমণ করলে অভিজ্ঞতা লিখে রাখতে আগ্রহী হবে। এবং আরেকটা জিনিস, যে আমিও কোথাও ঘুরতে গেছি, এভাবে লিখে রাখি লেখকের মতো। যদি এখন ছবির দিন আসছে, সবাই ছবি টবি তুলে লিখে করে রাখে আর কি, স্মৃতিটা আটকিয়ে রাখে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পের নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জন করে এখানে অতিথি স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে গড়ে ওঠা মমত্ববোধের সম্পর্কই এই গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহ প্রীতির সম্পর্ক হয়, অন্য প্রাণীর সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূলতার কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। আরেকদিকে ওই যে বাকিদের আচরণ নির্মম ছিল, মালিনীর বউ। তো এটাই আর কি বুঝাইলে এই গল্প সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে। একদিকে প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা, অন্যদিকে প্রাণীর প্রতি মানুষের নির্মমতাও কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। সো তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখক পরিচিতিটাও পড়বা। আজকের মতো আল্লাহ হাফেজ। তোমরা আশা করি গল্পটা বুঝতে পেরেছ। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট গল্প নিয়ে, নেক্সট গদ্যপদ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। অষ্টম শ্রেণীতে যারা আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, রান স্টিচিং হয়ে পাশে থাকো। আল্লাহ হাফেজ।